হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আমি বিথি, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন বাজে সকাল ওই 8:30 মতন। তো দেখো, সকালবেলা কিন্তু আজ আমি স্নান করে নিয়েছি। এই কটা দিন কিন্তু সকাল করে আর কি স্নান করে নিচ্ছি, কেননা সমস্ত কাজবাজ করতে করতে না অনেকটা লেট হয়ে যায় স্নান করতে। আর আমার না একদম বেলার দিকে না স্নান করতে একটুও ভালো লাগে না। তো দেখো, তাড়াহুড়ো করে স্নান করেছি, যদি আরিয়ান ঘুম থেকে উঠে আমাকে না দেখে তাহলে তো কান্নাকাটি করবে। সেই জন্য কোনো মতন দেখো স্নান করে এসেছি। চুলটা আর কি বাঁধাই ছিল, সেই অবস্থাতেই না চুলে একটা খোপা করে নিয়েছি, আর ওইভাবেই স্নান করে নিয়েছিলাম। আর এই যে এখন চুলটা খুলে নিয়েছি, আর এখন একটু আঁচড়ে নিচ্ছি। আর সারা রাত যখন চুলটা বিনুনি করা থাকে, তারপর চুলটা ছাড়লে কি সুন্দর লাগে না। এখন তো আমার চুল অনেকটা আর কি উঠে গেছে, একদমই মানে অর্ধেক হয়ে গেছে বলতে গেলে। আগে তো অনেক চুল ছিল বিয়ের আগে আর কি, বিয়ের পরেই চুলটা উঠে গেছে। তো দেখো, বিয়ের আগে যখন স্কুলে যেতাম বিশেষ করে, তখন না সারাক্ষণই কিন্তু আমার বিনুনি করা থাকতো। বাড়িতে বলো, স্কুলে, কোথাও গেলে না আমি বিনুনি করেই থাকতাম, মানে বেশি বিনুনি করাই থাকতো। খোপা সেরকম একটা করতাম না। আর যখন মানে যেদিন শ্যাম্পু করতাম কিংবা চুল ছেড়ে যেতাম স্কুলে, সেদিন সবাই বলতো তোর চুলটা কি সুন্দর লাগছে। সারাক্ষণ বিনুনি করা থাকতো, তো সেই জন্য আর কি চুলটা এরকম একটা দেখবে থাক থাক হয়ে থাকতো, বেশ ভালো লাগতো। সবাই আর কি সেটাই বলতো, ওদেরও নাকি, মানে আমার বান্ধবীদেরও নাকি ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, তারপরেই দেখো সোজা চলে এসেছি ছাদে। আর এই যে সকালবেলাতে একটু রেডি হয়ে নিয়েছি, এরপর তো সারাদিনের কাজকর্মে নিজের দিকে আর তাকানোর সময়ই হবে না। তো যাই হোক, আজকেও সকাল থেকে, মানে কালকে যে একটু রোদ বেরিয়েছিল সকালের দিকে, তারপর ওই 1টা নাগাদ এত বৃষ্টি, আজ অবধিও দেখো সকাল থেকেই বৃষ্টি। মানে কালকে রাতেও মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, আর আজকে সকাল থেকেও দেখো প্রচুর বৃষ্টি হয়েছে। সকাল থেকে তো আর কি পায়রাদের চালটা দিতে আসতে পারছিলাম না, তারপরে এই যে এখন চলে এসেছি ছাদে। আর এখনও না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তবে আমি ভাবলাম এরপর যদি আবার বেশি বৃষ্টি হয় তখন পায়রাগুলো খেতেই পারবে না। আর দেখো কত পায়রা, ওরা অপেক্ষা করছে কখন ওদের খেতে দেবো। সেই বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে ভিজে ওরা অপেক্ষা করে। আর এখনও আরিয়ান ঘুমাচ্ছে, সেই জন্য আর আমার পিছু ধরেনি, না হলে ওই বৃষ্টির মধ্যে কিন্তু ওকে নিয়ে আসতে হতো, জানো তো। আমি ভাবলাম ও ঘুমাচ্ছে, এই সুযোগে তাড়াতাড়ি করে পায়রাদের চালটা দিয়ে আসি। তারপরে নিচে গিয়েই দেখি যে ও উঠে পড়েছে ঘুম থেকে, আর উঠেই বলছে আমি ছাদে যাব পায়রাদের চাল দিতে। এই দুটো দিন তো আমার সাথে আসছিল, আর আজকে তো বৃষ্টি পড়ছে, আনতেও পারতাম না। তবে ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে নিচে নেমে গেছিলাম। আর এই যে সকালের এই ওয়েদারটা এত ভালো লাগছিল, ঝিরিঝিরি বৃষ্টি, পায়রাদের এই যে খাচ্ছে চারিদিকে, বিভিন্ন রকমের পাখি, এত ভালো পরিবেশ না আমাদের এই চারপাশটা, খুব ভালো লাগে আমার। আর এই যে এখন দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যে একটুখানি যেন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকি, একটু ভিজি। তবে এখন আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, নিচে প্রচুর কাজকর্ম আছে, তো তাড়াতাড়ি করে নিচে যেতে হবে। তো এই যে দেখো আমার চারিদিকে উঠে পড়েছে, আর উঠেই তো বলছিলাম আমি ছাদের উপরে যাব, তারপর একদম বকা দিয়ে আর কি বললাম এখন ছাদের উপরে যাওয়া যাবে না। তো ওকে বলছিলাম নিচে যেতে, নিচে বাবাই আর কি দাঁড়িয়েছিল, বলছিলাম দাদাই আছে, যাও নিচে যাও। তো নিচে যেতে যেয়েই তো দেখো পড়েই যাচ্ছিল, তারপর ও আর গেল না, সেই আমার সাথেই নিচে গেছিলো। সকালবেলা নিচে আসার পর আরিয়ানের পেছনে এতটা সময় দিতে হয় কি বলবো, মানে ওকে ব্রাশ করানো, আর ব্রাশ করাতে গেলে যে এত টাইম লাগে, কিছুতেই ব্রাশ করবে না। মানে প্রথমের দিকে আর কি করতে তো চাই না, তারপর বুঝিয়ে সুজিয়ে মানে বোঝাতে একদম কি বলবো, মানে অনেকটা সময় লেগে যায়। তারপর যখন আর কি বোঝানো হয়, ও যখন একটু বোঝে, জোর করে একটুখানি ব্রাশটা আর কি মুখের মধ্যে দিই, তারপর থেকে কিন্তু আর কোনো ডিস্টার্ব করে না, সুন্দর করে ব্রাশ করাতে দেয়। তো ভাবি কবে যে নিজের হাতে ব্রাশ করা শিখবে, সেই অপেক্ষাতেই আছি। তারপর কিন্তু ওকে মুখ ধোয়ানো, এখন একটু একটু করে কিন্তু মুখে আর কি কুলকুচি করে মুখটা ধুতে পারে, সব কিছুই পারে, দুষ্টুমি করে আর কি করে না। তো যাই হোক, তারপর ওকে খাওয়ানো, একটু জল বিস্কুট দিয়ে আগে, আর একটু ঈষদ উষ্ণ গরম জল খাইয়ে দিই, তারপর আর কি একটু জল বিস্কুট খাইয়ে দিই, তারপর ওকে একটু ভাত হোক কিংবা অন্য কিছু হোক আর কি এখন দিই। এখন একটু সকালবেলা করে না একটু ভারী খাবারই আর কি দেওয়ার চেষ্টা করি। আর তারপর তো সংসারের কাজকর্ম আর কি শুরু হয়ে যায়। এই যে দেখো, আজকে না টিফিনের ঝামেলা ছিল না, আজকে হাজব্যান্ড বললো যে পাউরুটি কিনে নিয়ে আসবে, তো সেটা আর কি খাওয়া হবে। তো
তো যাই হোক, এদিকে আর কি রুটি ছিল কালকে রাতের, তো সেই রুটিটাই রন্টি টুবলুর জন্য একটু গরম জলে ভালো করে ধুয়ে ওটাই ভিজিয়ে রেখেছিলাম। তো ওদেরকে এখন দুধ রুটি খাইয়ে দিচ্ছি, আর ওর সাথে একটু বিস্কুটে দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো টেস্ট হয়, ওরা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয়। আর এই যে হাজব্যান্ড এখন রেডি হয়ে গেছে, এখন যাবে বাজারে, তো কি কি লাগবে সেই সমস্ত কিন্তু আর কি দেখে বলতে হবে। তো আগে এই যে রন্টি টুবলুদের খাইয়ে দেবো। আর ওদিকে দেখেছো আরিয়ানের দুষ্টুমি, একটা সেকেন্ড ওকে যদি স্থির থাকতে দেখো কখনো, মানে যদি চুপচাপ থাকে তাহলেও আর কি মনে হবে যে কোনো না কোনো দুষ্টুমিও করছে। দেখো কন্টিনিউয়াসলি এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিকে। আর আমি জানতাম না, দেখো এই যে গাড়িটা নিয়ে এরকম করছে, তো আমি তো আর কি ক্যামেরাটা সেট করে রেখেছিলাম। তো তারপরে যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি যে ওর দুষ্টুমিটা, মানে এই সময়তেও গাড়ির ওপরে এরকম বসে গাড়ি চালাচ্ছে। ওই গাড়িটা এমনিতেই ভাঙা, ভেঙে ফেলেছে, তার উপরে এরকম বসবে, বসে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে যাবে। তো এরকমটাই করতে থাকে। আর এখন ওইখানে না বাবা একটু কাজকর্ম করছিল, মানে বাবার যে কাগজপত্র নিয়ে একটু আর কি কাজ করছিল, সেখানে গিয়ে দুষ্টুমি করছিল। হাজব্যান্ড ওকে ধরে এখন নিয়ে আসছে এই ঘরে। তো মানে আসতেই চায় না, এরকম জোর জবরদস্তি কিন্তু ওকে নিয়ে আসতে হয়। আর ও তো চিৎকার করতে থাকে মা মা বলে। এখন আমি কি করব বলো, দুষ্টুমি সারাক্ষণই চলতে থাকে ওর। তো যাই হোক, এর মধ্যে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ চলে এসেছে। আসলে পাশের বাড়ির এক কাকিমা গেছিলো পুরীতে, তো সেখান থেকেই দেখো প্রসাদ নিয়ে এসছে সবার জন্য। তো আমাদের বাড়িতেও প্রসাদ দিয়ে গেল। তো এখন আরিয়ানকে একটু দেবো আর আমিও একটু নেব। তো আর বাকি সবাইকেই পরে দেবো, কেননা কেউ এখন বাড়িতে আর কি ছিল না, তো সেই কারণেই। তো যাই হোক, তারপরেই কিন্তু হাজব্যান্ড বাজার থেকে আস্তে আস্তে না অনেকটা লেট করেছিল জানো তো। তো যাই হোক, তারপরে এই যে পাউরুটিগুলো একটু সেঁকে নিয়েছিলাম, আর ও একটু বাটার দিয়ে, আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ, না হলে ডিম পাউরুটি করে দিতাম, তবে ওই বাটার দিয়ে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু চিনি দিয়ে খাই না, আমার বাটার দিয়ে কিন্তু আর কি হয়ে যায়। আর এর সাথে একটু ডিম সেদ্ধ হলে ভালো হতো, তবে সোমবার বলে আজকে ডিম সেদ্ধ করিনি। তো যাই হোক, এইভাবে আর কি খেয়েছিল। একটু হালকা চিনি ছড়িয়ে দিলে নাকি বেশ ভালো লাগে খেতে, তো সেইভাবেই দিয়েছিলাম। আর কলা ছিল, ওকে অনেকবার করে কলা সাধলাম, কিছুতেই কলা খেলো না। তো আমি ওই আর কি কলা দিয়ে আর কি খেয়েছিলাম, আর একটু বাটার দিয়ে আর কি। তো মাকেও তাই দিয়েছিলাম। হাজব্যান্ড না মানে এমনি যখন ইচ্ছা করে কলা একটা দুটো খাই, তাছাড়া কিন্তু খেতে চায় না। ওর আর কি মুড বলতে পারো, সবসময় এটা সেটা খাবে, ওর একদমই সেটা আর কি পছন্দ না। যখন আর কি মন চাইবে একটুখানি নিয়ে খেলো, এটাই আর কি। জোর করলে তো খাবেই না, মানে ফল টলগুলো যদি আমি জোর করে ওকে দিই তাহলে কিন্তু খাবে না, ওর মন থেকে যদি চাই তাহলেই খাবে। আর তারপরেই আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে দুপুরে রান্নাটা ভাবছি আমিই করব। তো মা কিন্তু এখন অবধি জানে না যে আমি আর কি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। মা তো এখন মন্দিরে গেছে, মন্দিরে আর কি গুছিয়ে তারপর পুজো করবে, অনেকটাই সময় লাগবে। আর এখন না মা আর কি সকালবেলাতেই আর কি পুজো দেওয়ার চেষ্টা করে, তো একা হাতে সমস্তটা গুছিয়ে পুজো দেওয়া তো আর কি একটু সময়ের ব্যাপার। তো সেই জন্য ভাবলাম যে টুকটুক করে আমি রান্নাটা শুরু করে দিই, যতক্ষণ আর কি করতে পারি, দেখা যাক কতদূর কি করতে পারি। আর এর মধ্যে কিন্তু বেসিনে সকালবেলার দিক থেকে অনেকগুলো বাসন ছিল, সেই সমস্ত বাসন ধুয়ে নিয়েছি। আর এই যে এখন কয়েকটা বাসন ছিল, তো আমি ভাবলাম যে আগে একটু রান্নাটা কিছু একটা বসিয়ে দিই, তারপরে আর কি বাসনগুলো ধোবো। আর ওদিকে আমি পোস্তটা একটু ভিজিয়ে রেখেছি, একটুখানি না ভিজিয়ে রাখলে সুবিধা হয় বাটতে। তো আজকে দেখো হাতে আমাকে মশলা বাটতে হচ্ছে, কেননা কারেন্ট আছে কিন্তু লো ভোল্টেজ, আর সেই জন্য আমাকে এখন হাতে মশলা বাটতে হচ্ছে। আমার হাতে বাটতে কিন্তু একদমই অসুবিধা হয় না, আমি আর কি বাটতে পারি। বিয়ের আগে তো মাকে সবসময় হাতেই মশলা বেটে দিতাম, আর মশলা বাটার দায়িত্বটা কিন্তু মা আমাকেই দিত। তো যাই হোক, শুধু একটাতে মানে একটা জিনিস অসুবিধা হয়, যেটা আমার লঙ্কা বাটতে খুব অসুবিধা হয়, মানে মানুষের হাত জ্বালা করে লঙ্কাতে। আমি তো হাতে লাগাই না লঙ্কা, এই যে দেখো একটুখানি হয়তো লাগে, তবে সাথে সাথে হাতটা ধুয়ে দিই। আর এই যে একটা চামচ দিয়ে আর কি করছি, কিন্তু কী হয় জানো তো, আমার দুটো হাত না এত পরিমাণে চুলকায়, কি বলবো, মানে ওখানটায় কিন্তু লাগে না, এই যে যেখানটায় তোমার চুড়ি আর কি শাখাটা দেখো, যেই জায়গাটা আর কি থাকে আমাদের হাতের ওইখানটা, ওই জায়গায় দুই হাতে আমার এত পরিমাণে চুলকাবে, মানে কচু কাটলে যেরকমটা চুলকায় ঠিক সেরকম। কেন বুঝতে পারি না যে আমার লঙ্কা বাটলে এরকম হয় কেন, সেই জন্য আমি একদমই লঙ্কা বাটতে চাই না। একটু মানে জ্বালা করবে না, তবে চুলকাবে এরকম, আর লাল হয়ে যায়। তো যাই হোক, আজকে বাধ্য হয়ে বাটতে হচ্ছে। আর যেহেতু মা নেই এখন, মা থাকলে হয়তো মাই বেটে দিত, তবে আমি এখন তাড়াতাড়ি করছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে আরিয়ানকে কিন্তু স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি।
আর এখন যেহেতু লো ভোল্টেজ চলছে, ওকে ওই ইনভার্টারে আর কি হালকা করে ফ্যানটা দিয়ে এসেছি, নাহলে মানে ফ্যান ছাড়া তো চলতেই পারে না। বাচ্চা তো ভীষণ ঘামে, আর ও তো ভীষণই ঘামে। তো যাই হোক, এদিকে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা আর কি বেটে নিচ্ছি, আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর এমনিতে যখন আর কি কারেন্ট থাকে, আমি কিন্তু মিক্সচার ওই গোটা জিরেটাই দিয়ে রান্না করি। আমার মানে জিরে গুঁড়োটা ঠিক অতটা ভালো লাগে না, আমার গোটা জিরে দিয়ে রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে। তবে এখন বাটতে গেলে অনেকটাই সময় লাগবে, সেই জন্য আর কি ভাবলাম জিরে গুঁড়োটাই দিয়ে দেবো। আর এখন লঙ্কা আর আদাটা একটু বেটে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার ডাল করা হয়ে গেছে। আজকের ডাল মানে মুগ ডাল, আর তার সাথে হচ্ছে আলু পোস্ত করার কথা ছিল। আর এর মধ্যে আমি এক্সট্রা আরও কয়েকটা জিনিস মানে রান্না করেছি, সেটা হচ্ছে কাঁচা কলা আর আলুর তরকারি। তো তার জন্য এখন মশলাটা বাটছি আর কি। তো এদিকে আমার কাঁচা কলা আর আলু কিন্তু লাল লাল করে ভেজে রেখেছি, আর এখন এই যে মশলাটা বাটলেই হয়ে যায়। যদি কারেন্ট থাকতো না, এতক্ষণে কিন্তু আমার আর কি তরকারিটা প্রায় হয়েই যেত। আর একদিকে কিন্তু আমি আর কি পোস্তর জন্য আলুটাও বসিয়ে দিয়েছি। তো সমস্ত কিছুই আর কি একা একা কিন্তু কেটে যোগাযন্ত্র করে আর কি রান্না করছি, ওই কাটছি আর রান্না করছি। এতে কিন্তু আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, একটু হাত চালাতে হয়, একটু ঝটপট করে করতে হয় এই আর কি। তবে রান্নাগুলো কিন্তু ঝটপট করেই করে নিতে পারি। আর তারপর সুন্দর করে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। এই যে দেখো মশলাটা দিয়ে দিলাম। আর যদি মিক্সচারে যদি মশলাটা আর কি পেস্ট করতাম, তাহলে এর মধ্যে আদা সমস্তটা আর কি দিয়ে নিতাম, তো আমার সুবিধা হতো। তো যাই হোক, এতে কিন্তু রান্নাটাও বেশ টেস্টি হয়েছিল আজকে। তো এই যে দেখো এখন মশলাটা আর কি ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে একটু টমেটো দিয়েছিলাম, তারপর আর কি জিরে গুঁড়ো, হলুদ, লবণ সমস্তটাই কিন্তু একে একে দিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এর মধ্যে কিন্তু বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা যত কষানো যাবে, রান্নার টেস্ট কিন্তু ততই বাড়বে। দেখবে মশলা যদি ভালো করে কষানো না হয়, তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা মশলার গন্ধ থাকে, আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না তরকারিগুলো। তো আমার তো সবসময় টেনশান হয় যে মশলাটা ভালো করে কষানো হয়েছে, তো মশলাটা ভালো করে কষানো হয়েছে, তো এরকম আর কি হতে থাকে। যেহেতু আমি সবসময় তো রান্নাবান্না করি না, মাই রান্না করে, ওই জন্য মাঝে মধ্যে যখন রান্না করি এরকমই আর কি টেনশন হতে থাকে। তো দেখো লাল লাল করে আলু আর কাঁচা কলাটা আর কি ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু আর কি মশলাটার মধ্যে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে কিন্তু জল দিয়ে দেবো। আর এদিকে এই তরকারিটা করতে করতে দেখো আমি এদিকে হচ্ছে পোস্তটাও বেটে নিয়েছি। তো এর মধ্যে তো মা চলে এসছে। মা যখনই আমার আশেপাশে থাকে না কেন, কাছে থাকে, তখনই কিন্তু আমি মাকে সবটা আর কি জিজ্ঞাসা করি, মা দেখো তো এটার মধ্যে আর কিছু লাগবে কি না, কিংবা আরেকটু হলুদ দেবো কি না, তারপর এই যে পোস্তটা বাটা হয়েছে কি না, সমস্তটা কিন্তু জিজ্ঞাসা করি। যখন থাকে না তখনকার ব্যাপারটা আলাদা, তবে থাকলে জিজ্ঞাসা করলে না অনেক কিছুই শেখা যায়। আমার সমস্ত রান্নাবান্নায় শেখা কিন্তু বিয়ের পরই। বিয়ের আগে হয়তো টুকটাক রান্নাবান্না করতাম, তবে সেরকম একটা মা করতে দিত না। তবে বিয়ের পরেই কিন্তু সমস্তটা আমার শেখা বলতে পারো, মায়ের থেকে, মানে আমার শাশুড়ি মায়ের থেকেই। তো যাই হোক, তারপর দেখো এই যে পোস্তটার মধ্যে না যখন আমি আর কি তোমার ফোড়ন দিয়েছিলাম, তখন না শুকনো লঙ্কা দিয়েছিলাম। মা এসে বললো শুকনো লঙ্কা না দিলেও হয়, শুকনো লঙ্কা দিতে হয় না। তো সেই জন্য আর কি শুকনো লঙ্কাটা ফেলে দিয়েছি দেখো এখন। তো তারপরে এই যে রান্নাবান্না কিন্তু সমস্তটাই কমপ্লিট করে নিয়েছিলাম। আর এর সাথে না ফ্রিজে দেখলাম যে দুটো আম ছিল, তো সেই আম দুটো না নষ্ট হয়ে যাচ্ছিলো, তো আমের চাটনিও করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি তো ওইদিকের কাজকর্ম করছিলাম রান্নাঘরের। আর এদিকে মা আর কি রন্টি টুবলুদের খেতে দেওয়া, বাইরের কুকুর বিড়ালদের খেতে দেওয়া সমস্তটাই করছিল। তো যখন দেখেছে মা এখানটা আর কি মুছছিল, আর ব্যাস আরিয়ান এসে মায়ের একদম কাঁধের ওপরে উঠে ঘোরা ঘোরা খেলছে, মানে টকবক টকবক করছে, কি বলবো। মা তো এদিকে চিৎকার করছে, রাই আমাকে বাচ্চা, ওকে নিয়ে যা। মানে ভয় লাগে না, যদি মায়ের মানে পিঠের ওপরে উঠে যাচ্ছে, যদি পড়ে যায় আরিয়ান। তো সেই জন্য আর কি মা বারবার করে ডাকছিল। তো যাই হোক, তোমাদের সাথে একটু ওর দুষ্টুমিটা শেয়ার করে নিলাম। আমি তো মানে কখনোই ওরকমভাবে কাজ করা বলো, কিংবা উপর হয়ে শোয়া খাটের ওপরে, এগুলো করতেই ভয় পাই, কারণ ও পিঠের ওপরে উঠে দাঁড়িয়ে পড়ে। আর যদি পড়ে যায় বলো, তাহলে ওই মানে কত বড় একটা চোট পাবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই যে এইখানে মশলার মানে এইরকম র্যাক করে মশলার সমস্ত কৌটোগুলো এইখানে রাখি, আমার না বেশ সুবিধা হয়েছে। আর আগে তো এখানে খাবার দাবারগুলো রাখা থাকতো, দেখতেও কিন্তু অতটা ভালো লাগতো না। তবে এখন খাবারগুলো ওই নিচের আর কি সেলফটাতে রাখা হয়, বেশ কিন্তু সুবিধা হয়েছে জানো তো, ওই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এখন আর কি কোনো রকম অসুবিধা হয় না। তো এই যে একটা কাপড় দিয়ে মশলার ওই র্যাকটা ঢেকে দিলাম। আর সবসময়তে কিন্তু ঢেকেই রাখি, না না হলে কিন্তু দেখবে ভীষণ আর কি তেল চিটচিটে হয়ে যায়।
তো আমি ওই জন্য সবসময় তার কি ঢেকে রাখি, তাহলে কিন্তু অতটা তেল চিটচিটে হবে না। রান্নাঘরের সমস্তটাই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, মাকে আর এদিকে আসতে দিইনি। দেখো রান্নাঘরের সেলফগুলো, তারপর যেখানে মশলা থাকে সমস্ত জায়গা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো এখন হটপটটা আর কি সকালবেলাতে ধোয়ার আর সময় পাইনি, তো এখন হটপটটা আর কি ধুয়ে রাখবো। আর দেখো গ্যাস ওভেনটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাগুলো জানালাটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করা, একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে পুরো রান্নাঘরটা। রান্নাঘর কিন্তু রান্নাবান্না করার পর এরকম টিপটপ করে পরিষ্কার পরিচ্ছন্ন মাকেও দেখেছি করতে, আর এখন কিন্তু আমিও সুন্দর করে গুছিয়ে আর কি রাখি রান্নাবান্না যখন হয়ে যায়। তো এখন শুধু রান্নাঘরটা মুছবো। একবার কিন্তু রান্নাঘরটা মোছা হয়ে গেছে, রান্না করতে করতে না আর কি এত জল পড়ে আর কি একটু অপরিষ্কার হয়ে যায়, তো বারবার কিন্তু মুছতে থাকি। তবে 1-2বার মোছা হয়ে গেছে, আর তারপরে এই যে পুরোটাই মুছে নিয়েছিলাম। আর সারাদিন বৃষ্টি, সারাটা দিন সকাল ঘুম থেকে উঠেই বৃষ্টি আর বৃষ্টি 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 ওয়েদার। তবে আমার কিন্তু বেশ ভালো লাগে, যদিও অনেক মানুষের অনেক প্রবলেম হয় এইরকম বৃষ্টি শুরু হলে। কালকে বেশ ঝলমলে একটা রোদ দিয়েছিল, তারপরেই কিছুক্ষণ বাদেই আবার বৃষ্টি, মানে মোটামুটি 12টা 12:30 কি 1টা নাগাদ ভীষণ জোরে বৃষ্টি। আর আজকে তো সকাল থেকে একদম বৃষ্টি, আজকে তো রোদের দেখাই মেলেনি। আর এই দেখো এদিকে ঘরের অবস্থা। এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম, ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম, সেই জন্য ওকে আনতে পারিনি, মার কাছে ছিল, হাজব্যান্ডের কাছে ছিল। এখন এই যে এর আগে নিয়ে এসেছিলাম, তো কিছুক্ষণ ছিল আর এই অবস্থা করে রেখে গেছে। যতবারই খেলনাগুলো গুছিয়ে প্লাস্টিকে রাখি, ও ততবারই এসে কিন্তু আসবে আর এইগুলোকে ছড়াবে। তো চলো, মোটামুটি এখন প্রায় সন্ধ্যা লাগতেই যায় আর কি, 6:30 মতন, মানে 6:30 বাজতে গেলে, এখনও বাজেনি। তবে এখন এই যে ভিডিও আপলোড করব। কি কি বলছো? থাক, পেয়ারাটা ভালো না, খেতে হবে না, রেখে দাও। এখন পেয়ারা খায় না, এখন জল খাওয়াবো, একটু জল খেতে হবে। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে। এখন ওই 10টা মতন বাজে। আর এই যে দেখো আজকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম রাতে যেরকম হাজব্যান্ড বিছানা করে সেরকমই কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ওনা তাড়াতাড়ি করে আর কি বিছানা করার জন্য খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলো, এসে তো দেখে আমি বিছানাটা আর কি রেডি করে নিয়েছি। আর ওই যে আরিয়ানের জামা কাপড় কোনটা কি পরবে সমস্তটাই কিন্তু গুছানো। তারপর সুন্দর করে ঘরটা কিন্তু ঝাঁটও দিয়ে নিয়েছি। এখন নিচে যাব, নিচে গিয়ে আরিয়ানকে খাওয়াবো, আর আমরাও খাওয়া দাওয়াটা আর কি কমপ্লিট করবো, তারপর উপরে আসবো। মাঝে মাঝে না নিজের কাজগুলো নিজেরই করা কিন্তু ভালো। এই কাজটা কিন্তু হাজবেন্ডে আমাকে হেল্প করে দিত, তবে সব সময় কিন্তু এটা ঠিক না। তো যাই হোক, কেন বললাম সেটা তোমাদের অন্য একদিন বলবো। তো যাই হোক, এদিকে দেখো আরিয়ানের জিওল মাছগুলো কিন্তু সারাদিন ওই রান্নাঘরেই থাকে। তারপর যখন রাতে দরজা বন্ধ করা থাকে রান্নাঘরে, তখন কিন্তু মাছটা এই টেবিলের ওপরে এনে রাখি, ডাইনিং টেবিলের ওপরে। না হলে যদি অক্সিজেনের অভাবে মাছগুলো আর কি মারা যায়, সেই জন্য এখানে এনে রাখি একদম খোলামেলা জায়গাতে আর কি। তো যাই হোক, তারপরে যে দেখো আরিয়ানকে কিন্তু রেডি করানো হয়ে গেছে। আর ওর এখন কি বায়না হয়েছে দেখো, এই আমার একটা সানগ্লাস ছিল দীঘা থেকে আর কি নিয়েছিলাম, তো এই সানগ্লাসটা এখনও পরবে। আর পরার পরে দেখো আমাকে বলছে মা ছবি করো তো, ছবি করো তো। তো যাই হোক, এখন রাত বেজে গেছে 12টার বেশি, তোর কোনো চোখে ঘুম নেই, এখন এই সমস্ত কাণ্ড কারখানা চলছে। তো যাই হোক, বেশ অনেকটা ছবি তুলেছিলাম, মানে অনেকগুলো ছবি তুলেছিলাম, একটু এই যে ভিডিও করে নিয়েছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওর দুষ্টুমি। আর আজকে এই মানে আরিয়ানের এই দুষ্টুমিটা দিয়েই ভিডিওটা আর কি শেষ করলাম। তো এই সুন্দর মুহূর্তটা দিয়েই ভিডিও শেষ করছি। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। তো চলো আরিয়ানের এই দুষ্টুমি দেখতে দেখতেই আজকের ভিডিওটা শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।